ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে বললেন তারেক রহমান। দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান। আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব, প্রস্তুত ৩৩,০০০-এর বেশি মণ্ডপ। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আয়োজকরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। গতকাল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করে দেশের সাধারণ মানুষের আস্থা অর্জন করতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এই সম্মেলনের আয়োজন করে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই সব ক্ষমতার উৎস, তাই জনগণকে সঙ্গে নিয়ে জনগণ যেভাবে চায় ঠিক সেভাবেই চলতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে। জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচার আবির্ভাব হতে পারে আশঙ্কা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। দেশকে পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন। জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, পাশাপাশি চালিয়ে যাবে সংস্কারের কাজ। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। গত ৩.৫ দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় অধিবেশন হলে উপস্থিত ছিলেন তার সঙ্গে সফররত ৬ রাজনীতিক। প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ক্ষমতার সাম্য রক্ষা করা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। আগামী বছর ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জানিয়ে সরকার প্রধান বলেন, চলমান থাকবে সংস্কারের প্রক্রিয়া। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। এ সময় দেশের পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া
এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। গাজার সংকটকে মর্মান্তিক উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। জনপদ নিশ্চিত করে দিচ্ছে। শারদীয় দুর্গোৎসবের খবর। আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। রেখার রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে প্রতিমার সাজসজ্জা ও মণ্ডপ নির্মাণের কাজ শেষ। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি মণ্ডপে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে। সারা দেশে 33,355টি মণ্ডপে পূজা হবে। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে আশাবাদী পূজা উদযাপন কমিটি। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসবের। সারা দেশে এবছর দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। ঢাকা মহানগরীর 258টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশে 33,355টি। এই দেশের মানুষ শান্তিপ্রিয়, গুটিগত লোক, তারা অশান্তি সৃষ্টি করতেছে। এবং মা দুর্গার মূল বাণী কি? মানে দুষ্টের দমন, শিষ্টের পালন। তা আমি বিশ্বাস করি এই দেশের সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সর্বস্তরের কাঠামো, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সবাই মনে প্রাণে বিশ্বাস করে শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত। আমরা সেটা বিশ্বাস করি। পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা ও মন্দির ভাঙচুর হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সরকারের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। যদিও সারা বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আশার সংবাদ হলো যে পাশাপাশি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা সেটাই চাই। দুষ্কৃতকে থাকবেই, যারা অপশক্তি তারা থাকবেই। মায়ের আগমনের মাধ্যমে অপশক্তি দূরীভূত হবে, সেটাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই। এবং এই যে গ্রেপ্তার হওয়ার যে প্রবণতা, যারা দোষী তাদের শাস্তিতে আনা হোক, যাতে ভবিষ্যতে এই অপকর্ম করার সাহস কেন। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল বেলা 2টায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এই আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়। ইতোমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী ও পুলিশ টহল জোরদার করা হয়েছে। এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে যুব ছাত্র জনতার ব্যানারে গতকাল দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল। এই কর্মসূচি চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের সঞ্চালনায় আহ্বায়ক রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম.জি. মাসুম রাসেল। এ সময় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জিয়া পরিবারের আইনজীবী জিয়াউদ্দিন জিয়ার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের করিতুলা কানাইনগর খাসনগরের বিএনপির নেতাকর্মীদের সাথে দিনব্যাপী উন্নয়ন, বিএনপির নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। নারায়ণগঞ্জে চেলারচর যুব সমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক ছেড়ে খেলা ধরো, সুন্দর সমাজ গড়ে তোলো এই স্লোগানকে সামনে রেখে হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে খেলায় চেলারচর বড় দলকে 1-0 গোলে চেলারচর ছোট দল হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একটি আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। সহযোগিতা করেছেন। আর কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজ আজান অনুষ্ঠিত হবে, তাই সকল কার্যক্রম এখানেই সমাপ্তি। চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রত্যাবর্তনের দাবিতে জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত পথসভায় নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার সভাপতি মাওলানা শওকত আলী আজমি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানি। ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের ইউনিয়নের সর্দারডাঙ্গি গ্রামে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক রিলি আক্তার নামে এক ভুক্তভোগীর জমি দখল ও তাকে মারধরের অভিযোগ উঠেছে। আদালতে ১৪৪ ধারায় একটি মামলা চলমান থাকা অবস্থায় ফজল ব্যাপারী, শেফালি বেগম ও সাত্তার শেখ সহ আরও বেশ কয়েকজন শুক্রবার সকালে ওই জমি দখল করে জোরপূর্বক ঘর উঠানোর সময় রিলি আক্তার বাধা দিলে অভিযুক্তরা তার উপর অতর্কিতে হামলা করে এবং তাকে মারধর করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে এ বিষয়ে বাদী হয়ে সদরপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রিলি আক্তার। বরিশালের বাকেরগঞ্জে পরিবার পরিকল্পনায় কর্মরত এক নারী কর্মী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উঠেছে সেলিম হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গায়ে হাত দিয়ে ওড়না ও জামা ধরে টানাটানি করে এ সময় নিজেকে বাঁচাতে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ওই লম্পটকে পরিবার পরিকল্পনা অফিস কেন্দ্রে আটকে রাখে। পরে ভুক্তভোগী মার্জিয়া রহমান 999-এ ফোন দিয়ে পুলিশের কাছে সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম ও ভুক্তভোগী ওই নারীকে থানায় নিয়ে আসে। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় থানায় এসে ভুক্তভোগী ওই নারী সেলিম হাওলাদারের নামে মামলা করে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হবে। শরীয়তপুরের সখীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখীপুর থানা মহিলা দলের আহ্বায়ক সানজিদা ইসলাম শান্তির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি মহিলা দলের সভাপতি আসমাউল হোসনা এবং সহসভাপতি শাহনাজ মৃধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম, মাহমুদা আক্তার সহ অন্যান্যরা।
সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এজিএম আফামা আব্দুল আউয়ালকে সভাপতি ও এজিএম আলম চানকে সাধারণ সম্পাদক করে 25 সদস্যের কার্যকরী কমিটি ও 13 সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার ডিজিএম মোহাম্মদ মোবারক হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরের শ্রীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় অভিযোগকারীর স্ত্রী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ফজলুল হকের 2 ছেলে রমজান আলী ও মোবারক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে সংক্রান্ত বিরোধ চলছে। ভুক্তভোগী রমজান আলীর অভিযোগ, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেছেন। অন্যদিকে অভিযুক্ত মোবারক হোসেনের দাবি, মারামারির সময় তিনি ঘটনাস্থলে না থেকেও মিথ্যা মামলার আসামি হয়েছেন এবং তিনিও সঠিক বিচার প্রত্যাশা করেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক গৃহহীন দিনমজুরকে নতুন ঘর করে দিয়েছেন টাঙ্গাইল 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। পলিথিনে মোড়ানো ছোট্ট কুঁড়ে ঘরে পরিবার নিয়ে বসবাস করছিলেন জয়নুদ্দিন। ঝড় ও বৃষ্টি ও অভাব অনটন ছিল তার জীবনের স্থায়ী সঙ্গী। 4 সন্তানের মধ্যে 2 জন ও স্ত্রী রশিদাকে নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। শনিবার দুপুরে তার সহকর্মীরা টিন, খুঁটি, কাঠসহ ঘর তৈরির প্রয়োজনীয় মালামাল কিনে জয়নুদ্দিনের বাড়িতে পৌঁছে দেন। লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ জানান, চাপড়ি এলাকার তার সহকর্মী সুরুজ আলীর কাছ থেকে জয়নুদ্দিনের দুর্দশার খবর পান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমি দিন কাটাইছি, এখন একটা ঘর আমার রাজত ভাই দিয়ে দিতে আছে, তার জন্য আমি মেলা খুশি। এক মুহূর্তে পোলা লেখাপড়া করলে পানি পড়তো, লেখাপড়া করতে পারতো না। এখন যদি ঘরটা যদি আমার রাজত ভাই দিয়ে দেয়, তাহলে বৃষ্টিটা পড়বো না। আমার পোলা আনসালান আমি একটু শান্তি হলে ঘরে কাটাইতে পারবো, পোলা হান্ডি টুলা খাইতে করাইতে পারবো। রাজত ভাই আমার একটু গুগার করে দিল। আমি একা করছি, বাট একা তো সব পারবো না। সবাই যেন একটু, যারা সামর্থ্যবান তারাও যেন একটু আমাদের সাথে সাথে হোক, আলাদাভাবে হোক, এই কাজগুলা খুঁজে বের করে যেন করেন। কারণ সবাই কি হয়, লজ্জার জন্য বলতেও পারে না, মেনেই নেয়, মেনে নিয়ে এইভাবে জীবনটা কাটাতে থাকে। তা আমরা যদি তাদেরকে একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আশা। এবং আপনারা যারা শুনছেন, দেখছেন, তারাও যেখানেই পারেন একটা দুইটা হেল্প করেন মানুষ। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই বোনদের স্থায়ী বাসস্থানের এখনও বন্দোবস্ত হয়নি। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রাজধানী মিরপুরে বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। জাগো শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে হাতিরঝিল থানার মিরেটেক এলাকায়
মেহনতি ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। এ সময় বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম। সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার। সঞ্চালনা করেন হাতিরঝিল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীর দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হিসেবে হেলাল তালুকদারকে মনোনীত করায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার। শেষ করছি এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে বললেন তারেক রহমান। দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান। আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব, প্রস্তুত ৩৩,০০০-এর বেশি মণ্ডপ। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আয়োজকরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার